এই শুয়ারের বাচ্চা, এই ভূতা, আমি হলো মাহবুল আলম হামিদের হলো ভাই, কথা কওয়ার আগে একটু হিসাব করে 3 বার শুয়ারের বাচ্চা। পিসফুল টিভিতে আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং সত্যের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান রাফিকে পরকীয়া প্রেমের জেরে অত্র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা রাফিকে ব্ল্যাকমেইল করে মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। অবশেষে রাফি আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই ঘটনায় 5 জনকে আসামি করে তার মা একটি মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই পলাতক রয়েছেন। আর এরই মাঝে রাফি দুনিয়া থেকে চলে গেলেন। এখন প্রশ্ন হলো, এই যে নুসরাত জাহান রাফি, আসলে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, আপনারা সকলেই জানেন। আপনারা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছেন যে এই রাফিকে যারা আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করার চেষ্টা করেছিল তাদের মূল হোতা হচ্ছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হয়েছে এবং গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন যে তাকে জামাতের সাবেক নেতা ট্যাগ লাগানো হয়েছে। কিন্তু মূল ঘটনাটি হচ্ছে যে রাফি একজন মেয়ে, তাকে পরকীয়া প্রেমের জেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যিনি হত্যা করার চেষ্টা করেছেন তিনি জামাতের নেতা হন, আওয়ামী লীগের নেতা হন, বিএনপির নেতা হন অথবা জাতীয় পার্টির নেতা হন, যে দলেরই নেতা হন না কেন, যিনি অপকর্ম করেছেন, যিনি একটি মেয়েকে নির্যাতন করার চেষ্টা করেছেন, তাকে ব্ল্যাকমেইল করে তাকে হত্যার চেষ্টা করেছেন, তিনি যে দলেরই হন না কেন তিনি একজন ক্রিমিনাল, তিনি একজন আসামি, তার শাস্তি হতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। পরে আমরা জানতে পারলাম যে এই ঘটনার পেছনে যারা কলকাঠি নাড়ছেন তাদের অনেকেই এলাকার খুবই প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং প্রশাসনের খুবই উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের একজন হচ্ছেন ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মকসুদ আলম। চলুন এ ব্যাপারে আমরা একটি প্রতিবেদন দেখে আসি। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির এক স্বজন জানান, নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করে ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিন। এই ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতাদের আসামি করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রুহুল আমিন এই ঘটনাটা দাপা চাপা দেওয়ার জন্য নুসরাতের গায়ে আগুন লাগানোর পর এটাকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এবং ফেনীর মাননীয় পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকারও এই দাপা চাপার ঘটনার সাথে জড়িত। এস.এম. জাহাঙ্গীর আলম সরকারের কারণে ফেনীতে আরও অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলা ভয়ে কেউ বড় না বিদায় মিডিয়ার সামনে আসছে না, দেশবাসী জানতে পারছে না। নুসরাতের এই ঘটনার সাথেও ফেনীর মাননীয় পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকার এবং আগুনের এই ঘটনার সাথে ওই প্রভাবশালী নেতা রুহুল আমিন সরাসরি জড়িত এবং মেয়ের বাবা ভাই পরিবারকে অব্যাহতভাবে হুমকি দেওয়ার কারণে তারাও মিডিয়ার সামনে ভয় কিছু বলছে না, এড়িয়ে যেতে চাচ্ছেন, অন্য কথা বললেন, মূল কথাটা বলছেন না। এখন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, এই সমাজে যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত তারা বিচার পাবে কোথায়? একজন পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যদি আসামির পক্ষে কথা বলে, আসামির পক্ষে কাজ করে, আসামিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তাহলে আপনি বিচার চাইবেন কার কাছে? একজন রাজনৈতিক নেতা, তিনি একজন জনপ্রতিনিধিও বটে এবং অত্র মাদ্রাসার একজন কার্যনির্বাহী কমিটির সদস্য, তিনিও অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিতের পক্ষে কথা না বলে
আসামির পক্ষে কথা বলছেন, আসামিকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে এই জাতীয় ঘটনা বাংলাদেশে যে ঘটে চলেছে, কেন ঘটবে না? এত বড় একটি ঘটনা ঘটেছে, অথচ আমাদের দেশের তথাকথিত নারীবাদীরা, তথাকথিত মানবাধিকার সংগঠন, তারা কিন্তু নীরবতাই পালন করছে। আপনারা চিন্তা করুন, একটি মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার পর সেই প্রস্তাবে সে রাজি হয়নি, এরপর তাকে ব্ল্যাকমেইল করে ছাদে নিয়ে যাওয়া হয়েছে এবং তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এরপরেও আমাদের নারীবাদীরা নিশ্চুপ আছেন, তাদের কোনো কথাবার্তা নেই, তারা ঘুমিয়ে আছেন মনে হচ্ছে। অথচ একজন ব্যক্তি একজন নারীকে শুধু এতটুকু বলেছিলেন যে আমি আপনাকে চরিত্রহীন বলে মনে করতে চাই। তাতে করে নাকি নারী জাতির খুবই অবমাননা করা হয়েছিল, নারী জাতির মান সম্মান ধুলায় মিশে গিয়েছিল, যে কারণে তারা মানববন্ধন করেছিলেন, সমাবেশ করেছিলেন। শুধু তাই নয়, সেই পরিস্থিতির শিকার ব্যক্তি ব্যারিস্টার মইনুল হোসেন, তাকে 3টি মাস জেলের ভাত খাইয়ে ছেড়েছে তারা। অথচ একটি মেয়েকে কেরোসিন ঢেলে দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অবশেষে মেয়েটি মারা গেছেন, এখন ধরে নিতে পারেন যে তাকে হত্যা করা হয়েছে। তারপরেও আমাদের নারীবাদীরা নীরবতা পালন করছেন, ঘুমিয়ে আছেন। এছাড়াও আমাদের আইনের কথা আরেকটু বলতে হয়। এই যে সোনাগাজী থানা, এই সোনাগাজী থানার যিনি ওসি, তার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন, তাকেও প্রত্যাহার করা হয়েছে। কেন প্রত্যাহার করা হয়েছে? এই জন্যে প্রত্যাহার করা হয়েছে যে এই মোয়াজ্জেম হোসেনও আসামির পক্ষে কাজ করছিলেন, আসামিকে বাঁচানোর জন্য কাজ করছিলেন। এই জন্য তাকে একটা শাস্তিও দেওয়া হয়েছে। শাস্তিটা কি? তাকে বদলি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের শাস্তি। তাকে কেন গ্রেপ্তার করা হবে না? তার নামে কেন মামলা হবে না? এটাই হচ্ছে প্রশ্নের জায়গা। আপনারা সংবাদের হেডলাইন দেখছেন যে মামলা হস্তান্তর পিবিআইয়ে। পিবিআই বোঝেন তো আপনারা? পিবিআই হচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অর্থাৎ পুলিশ বাহিনী যদি কোনো তদন্ত কমিটি গঠন করে, সেই তদন্ত কমিটির প্রতি যদি মানুষের আস্থা না থাকে, তাহলে তার উপরের ইনভেস্টিগেশন সেটিকেই বলা হয় পিবিআই। আর এই পিবিআইয়েরও যে কোনো ক্ষমতা নেই সে ব্যাপারে হয়তো আপনাদের জানা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল শিকদার, তিনি নিজেই তার দলের 4 জন নেতাকে খুন করেছেন এবং তার সেই মামলাটিও তদন্ত করা হয়েছিল এবং সেই তদন্তটা কিন্তু এই পিবিআই করেছিল। এরপরেও এই সোহেল শিকদার তিনি আওয়ামী লীগের ব্যানারে উপজেলা চেয়ারম্যানে মনোনয়ন পেয়েছিলেন এবং বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান এবং তার নামে 5টি হত্যা মামলা রয়েছে এবং তিনি প্রত্যেকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, অথচ তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এখন আপনি চিন্তা করেন, তিনি একজন উপজেলার চেয়ারম্যান হয়ে গেছেন, তার মানে কি? তিনি আইন প্রণেতা। এখন একজন আইন প্রণেতা এবং প্রশাসনের কর্মকর্তা নিজেই যদি হয় ক্রিমিনাল, নিজেই যদি হয় আসামি, তাহলে আসামির বিচার হবে কোথায়? আসামির বিচার হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের বিচার বিভাগের যে কি বেহাল দশা, সেটি আপনারা সকলেই জানেন। এই জন্য আমাকে বলতে বাধ্য হচ্ছি, আমি বলতে বাধ্য হচ্ছি যে আইন প্রণেতা নিজেই যদি হয় চোর, নিজেই যদি হয় ডাকাত, নিজেই যদি হয় খুনি, তাহলে সেই দেশে সাধারণ মানুষ আইন এবং বিচার পাবে কোথায়? আপনারা চিন্তা করুন,
একজন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি নিজেই যদি হন ডাকাত, নিজেই যদি হন ক্রিমিনাল, নিজেই যদি হন চোর, নিজেই যদি হন খুনি, তাহলে এই দেশের সাধারণ মানুষ আইন এবং বিচার পাবে কোথায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিআইজি মিজানের কথা। ডিআইজি মিজান জনৈক সাংবাদিক মরিয়ম ইকোকে ফোন করে হত্যার হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোকে 64 টুকরা করব, তোকে হত্যা করে 64 টুকরা করে 64 জেলায় পাঠাবো। এরপর সেই ডিআইজি মিজানকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি তদন্ত করে ডিআইজি মিজানকে অভিযুক্ত করে এবং সেই তদন্ত রিপোর্টটি আমাদের পুলিশের আইজিপি মহোদয়ের হাত ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল 2018 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, আজ থেকে প্রায় 1 বছর আগে। আজও সেই ডিআইজি মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সুতরাং এই মেয়েটি নুসরাত জাহান রাফি, তাকে যে নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হলো, এর জন্য যারা দায়ী তাদের শাস্তি কি আদৌ হবে বলে আপনাদের মনে হয়? আমার কাছে কিন্তু তা মনে হয় না। কেননা বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে, কিন্তু কয়টি ঘটনা সংবাদে আসছে, কয়টি ঘটনার জন্য মামলা হচ্ছে, আর কয়টি ঘটনারই বিচার হচ্ছে? হাতে গোনা 2-1টি ঘটনা গণমাধ্যম, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে সেটি নিয়ে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, যে কারণে বিচারের আওতায় নেওয়া হচ্ছে এবং সেটিরও যে একটি সুষ্ঠু বিচার হবে সেটি নিয়েও কিন্তু আমাদের সন্দেহ আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নোয়াখালীর সুবর্ণচরে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই গণধর্ষণের মূল হোতা রুহুল আমিন মেম্বার, তাকে কিন্তু প্রথমে আসামিই করা হয় নাই। এরপরে প্রতিবাদ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়, এরপরে তাকে আসামি করা হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে তাকে জামিনও দেওয়া হয়েছিল। জামিন দেওয়ার পর যখন আবার প্রতিবাদ শুরু হয়েছে, তখন অবস্থা বেগতিক দেখে তার জামিন নামঞ্জুর করা হয়েছিল। এসব ঘটনা আপনারা জানেন। সুতরাং আমাদের প্রশাসন এবং আমাদের আইন প্রণেতা যারা আছেন, তাদের অধিকাংশই তারা নিজেরাই ক্রিমিনাল। তাদের কাছ থেকে আমরা কিভাবে বিচার আশা করতে পারি? আপনারা চলুন, পুলিশ বাহিনীর চরিত্রটা কেমন আমি নিজে কিছু বলবো না, পুলিশ বাহিনী নিজেই পরিচয় দেবে যে তিনি কে। বাইরে সুদা করবো মাথা তো কোন তুমি সাংবাদিক আমাদের তোর মাকে তুমি শালে বেটে শালি কোন রেকর্ডিং সুদাচ্ছ না মাথা কোন শালা ফোন টোন একবারে বাইরে হয় গাড়ি তোলেন সব কটা গরম বেশি না সাংবাদিক এই কথা দিনের এটা সুস্থ রাতে আসবে কইতে পারবেন মোবাইল কইতে পারবেন মোবাইল দিতে পারবেন না নাকি সময় দিলে বলে এই সরে আসতে এই ভূতা আমি হলো মাহবুল আলম হামিদের হলো কথা খাওয়ার আগে একটু হিসাব করে 3 বার সরে বাস্তা ভালোভাবে থাকে বলে ভালো লাগে না, না মাথা আসতে কোনে গাছ তোর মতো 2-4টে মন্ত্রীর সাংবাদিক বোধা কোনে গাছ তার টাইম নেই আমার কাছে শালা কোনে গাছ ওই শহীদুল্লাহ যায় রিয়াজ করে প্রথম খাই গেলাম শহীদুল্লাহ খাই যায় রিয়াজ করে যাক মাথা কোনে গাছ। দর্শক আমি আপনাদের সামনে অনেক তথ্য প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আমার আপনার বোন নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, কিন্তু যে তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি তাতে করে কি আমরা আশা করতে পারি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আদৌ হবে?